সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। আমি তো বলেছি জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ আমি সামনে থেকে দেখেছি, তাকে আমি দেখেছি, তার ছেলেকে দেখেছি, রাসেলকে দেখেছি। বঙ্গবন্ধু তার ছোট ছেলে রাসেল তার সাথে ছিল, তখন সেই পর্যটনের আওয়াজ, সেই ৭ই মার্চের সেই ভাষণ, সেই শুনেছি। 1938 সালে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ শহরে আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানালয় ও স্কুল ছাত্র হলেও বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিলেন। স্কুল বয়স থেকে বঙ্গবন্ধু একজন দক্ষ সংগঠক ছিলেন। এই বিষয়ে আপনার অভিমত? বঙ্গবন্ধু সেই ছোটবেলাতে স্কুলে যখন পড়ে তখন থেকেই তার ভিতরে একটি চেতনা জাগ্রত হয়েছিল যে দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ কিভাবে মুক্তি পাবে, কিভাবে এই দেশের মানুষ পেট ভরে ভাত খাবে, এবং স্কুল জীবন থেকেই তার রাজনীতিটা শুরু হয়েছিল। সে উপলব্ধি করেছে যে দেশের মানুষকে মুক্তি আনতে হলে এই দেশের হাল ধরতে হবে। তার সেই দুর্ঘটনা সেই স্কুল থেকেই তার সেই আন্দোলনের সূচনা। বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী অনুপ্রেরণায় রাজনীতিতে যুক্ত হন 1939 সাল। 23 বছর বয়সে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন এবং প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য নির্বাচন হন 1943 সাল। বঙ্গবন্ধুর তরুণ জীবনে এসব অর্জন সম্বন্ধে আপনার মতামত কি? এই দেশের মুক্তি সংগ্রাম, মুক্তি আনার জন্য তার যে ধর্মপ্রথা, তার যে চেতনা, তিনি জাগ্রত করার জন্যই কিসের উত্তপ্ত হয়েছে এবং এই ৭.৫ কোটি মানুষকে সে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, ভাষা আন্দোলন করেছেন। 29 বছর বয়সে আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধুর দলটি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন হয়। 33 বছর বয়সে তিনি আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচন হন। 34 বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচন হন এবং পূর্ব পাকিস্তানের মন্ত্রী হন। কিন্তু কম বয়সে নেতৃত্বের এই অতুলনীয় ও অবিস্মরণীয় উত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জাতির জন্য এদেশকে মুক্ত করার জন্যই সে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন, এমপি হয়েছেন। পর্যায়ক্রমে এই দেশের হাল ধরার জন্য, সাধারণ মানুষের মুক্তির জন্য তার যে চিন্তা চেতনা, সেটিকে আরো ত্বরান্বিত করার জন্য সে জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন। বাংলাদেশকে স্বাধীনতা করার একটি পরিকল্পনা প্রেক্ষিতে 1968 সালে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করে পাকিস্তান সামরিক বাহিনী। এই মামলা প্রত্যাহার বঙ্গবন্ধুকে মুক্তি করার জন্য জনগণকে অপ্রবৃদ্ধ আন্দোলন শেষ পর্যন্ত 1970 সালে গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং আইয়ুব খান ক্ষমতায় ছেড়ে দিতে বাধ্য হন। এই ব্যাপারে আপনার কতখানি আন্দোলিত হয়? বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনী, যে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে বিচার করে আইয়ুব খান তাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার সেই আন্দোলনের মুখে জাতির জনক বঙ্গবন্ধুকে তারা
করে দেয় হানাদার বাহিনী। তখন ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্ররা মিছিল করেছিল এবং ঘোষণা দিয়েছিল যে জাতির জনক বঙ্গবন্ধুকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে জেলের তালা ভেঙে তারা জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আসবে। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী সেই আইন বুঝতে পেরেছিল যে ছাত্র জনতার যে এই উত্থান এটিকে দাবিয়ে রাখা যাবে না। যদি আমরা এই ছাত্র জনতার উপরে গুলি করি তাহলে হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লক্ষ লোক মারা যাবে। কিন্তু তখন তারা চিন্তা করলো তারা বঙ্গবন্ধুকে আটকে রাখা যাবে না। তখন বাধ্য হয়ে বঙ্গবন্ধুকে তারা মুক্তি দিল। সেই মুক্তির দিন ঢাকার রাজপথে মিছিল হলো, শুধু ঢাকা না সারা বাংলাদেশে মিছিল হলো, আনন্দ মিছিল হলো। সেই মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। আমরা যখন সেই মিছিলে দেখেছি মিষ্টি বিতরণ করেছিল, শুধু বাতাসে মিষ্টি। তখন অনেকের হাতেই পয়সা ছিল না, কিন্তু বঙ্গবন্ধু যখন মুক্তি হলো তখন সেই মুক্তির সাথে সাথে বাংলাদেশের মানুষ তখন জীবিত হলো, পাক হানাদার বাহিনী ব্যর্থ হলো জাতির জনককে মুক্তি দিতে। আসসালামু আলাইকুম। 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু ঘোষণা করেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। যে পর্যন্ত আমরা এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলে কেউ দেবে না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধু এই ভাষণে স্বাধীনতার জন্য আমাদের কতখানি প্রস্তুত করে তুলেছেন বলে আপনি মনে করেন? এতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করেছে, 1971 সালে 7ই মার্চ যেটা কথা আমি আগেই বলে গেছি, এই জাতির জনক বঙ্গবন্ধু আন্দোলন করতে করতে যখন একটি পর্যায়ে দেশের স্বাধীনতার ডাক আসবে, উনি তখন হাজার হাজার নেতা কর্মী তার সহকর্মীরা অনেকেই তখন বুঝতে পারেন যে জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চে কি ভাষণ দেবেন। কিন্তু জাতির জনকের যে সহকর্মী যিনি সেই বঙ্গবন্ধুর স্ত্রী হেদুন্নেসা, যিনি 1975 সালে শহীদ হয়েছেন, উনি জানতেন। উনি বলেছেন তার যে স্বামীকে, বঙ্গবন্ধুকে বলেছেন যে তোমার যা মনে আসবে, যে সিদ্ধান্ত মনে আসবে, তুমি সেইটাই ঢাকা রেসকোর্স ময়দানে ঘোষণা করবে। বঙ্গবন্ধু একটি অলিখিত ভাষণ দিলেন। 7ই মার্চে উনি আসলেন ঢাকা রেসকোর্স ময়দানে, লক্ষ লক্ষ জনতার সামনে তিনি ঘোষণা করলেন যে দেশের মুক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবে এবং এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই যে পর্যন্ত আমার দেশের মুক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাজনা ট্যাক্স কেউ কিছু দেবে না। এবং সারা দেশের মানুষকে তিনি আহ্বান করলেন, তোমাদের যার যা কিছু আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলে মিলে এই দেশকে মুক্ত করার জন্য তোমরা ঝাঁপিয়ে পড়বে। আবার বলেছেন আমি যদি হুকুম দেবার না পারি তোমরা তোমাদের কাজ চালিয়ে যাবে, আর মুক্তি না আসবে চলবে, আমার অপেক্ষায় তোমরা থাকবে না, আর তোমাদের সাথে হয়তো আমার মুখ দেখা থেকে নাও হতে পারে। সেই বজ্র কণ্ঠ যা পৃথিবীর ইতিহাসে আজকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছে জাতিসংঘে, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় তা বর্ণনা হয়েছে। জাতির জনকে সেই বজ্রকণ্ঠের ভাষণটি যেটি বলার কোনো অবকাশ নেই। উনি 7ই মার্চের ভাষণে পরিষ্কার করে দিয়েছেন কিভাবে দেশ স্বাধীন হলো, কিভাবে দেশ গঠন হলো। সেই 7ই মার্চের ভাষণের মধ্যে তার সেটি নিরূপিত করে দিয়েছেন অলিখিত ভাষণ, যা চিন্তা করে নেই।
কোটি মানুষ সেদিন দেখেছে, শুধু সারা বাংলাদেশ নয়। পাকিস্তানি সামরিক বাহিনী সহযোগী দেশীয় শক্তিসমূহ রাজাকার আল বদর ও আল শামর বাহিনীর নির্মমতা সম্বন্ধে আপনার প্রক্রিয়া বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এদেশে কিছু রাজাকার আল বদর আল শামর মিলিত হয়ে তারা যে নারীকে হত্যা করেছে এবং পাক হানাদার বাহিনীর সাথে যে সহযোগিতা হত্যা করেছে সেটি কিন্তু আমরা দেখেছি। লুট করেছে, মানুষ হত্যা করেছে, নারী নির্যাতন করেছে। এটি এদেশের কিছু রাজাকার আল বদর আল শামর। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে আইনের মাধ্যমে তাদের অনেকটি তারা সাজা ভোগ করছে। সেই রাজাকার আল বদর আল শামর এখনো যারা আছে, যাদের বিচার হয়নি, আমরা আশা করব যে তাদেরও বিচার আগামীতে এই মাননীয় প্রধানমন্ত্রী সেটি করবে। ইতিমধ্যে জাতির জনগণ হত্যাকারীরা তাদের বিচার হয়েছে, তারা এখন অনেকেই পালিয়ে আছে। রাষ্ট্র চেষ্টা করছে তাদেরকে সেখানে গেলে এই বাংলাদেশের মধ্যে তাদের সেই রায় কার্যকর করার জন্য। রাজাকার বলবেনা এদেশের যদি সহযোগিতা না করত তাহলে দেশ আরো হয়তো অনেক আগেই এই মুক্তিযুদ্ধটা স্বাধীন করতে পারত। যারা মুক্তিযুদ্ধ করেছে জীবনের, তারা জীবনকে বাজুমাত করে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছে। এই বরিশালে আমরা দেখেছি বরিশালের মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে দেশকে স্বাধীন কিভাবে যুদ্ধ করেছে। অনেকের ঘর বাড়ি লুট হয়েছে, অনেকের নারী নির্যাতন হয়েছে, আমরা দেখেছি। আমরা সচক্ষে দেখেছি যুদ্ধ কিভাবে পাক হানাদার বাহিনীকে দেখেছি। সচক্ষে আমার বাবা কিভাবে যুদ্ধ গেছে এবং বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে আমাদের ট্রেনিং দিয়েছে দেশকে মুক্ত করার জন্য। সে ঝাঁপিয়ে মুক্তিযুদ্ধের সাথে কি হয়ে গেছে। পরবর্তীকালে আমরা জানতে পারি মুক্তিযোদ্ধাদের সাথে সেই ঝালাপতি জেলায় তাকে পাক বাহিনী। আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পরের দিন 1969 সালে 23শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র জনতা সভায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই বিষয়ে আপনার অভিমত কি? বঙ্গবন্ধুকে তো উপাধি দিতেই হবে। কারাগার থেকে মুক্ত ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে গেল সেই জাতির জনক বঙ্গবন্ধুকে, তাকে সামনে নিয়ে এসে তার মাধ্যমে নেতৃত্বে তাকে তো এটা ছাত্র জনতার তাকে সেই উপাধিটা দিয়েছে। এটি তো বাংলাদেশের ছাত্র সমাজই এটাকে আগিয়ে গেছে এবং বঙ্গবন্ধু ছাত্রদেরকেও খুব আন্তরিক ভাবে ভালোবাসত এবং বঙ্গবন্ধু সেই উন্নতি পাওয়ার যোগ্য ব্যক্তি যে এই বঙ্গবন্ধুই পারবে বাংলাদেশের এই দেশকে স্বাধীন করতে এবং এই বাংলাদেশের স্বাধীনতাটাই তার যে চিন্তা এটি বহির্প্রকাশ ঘটিয়েছে 1971 মাসের ভাষণের মাধ্যমে। বঙ্গবন্ধু সেই উদ্যত্ত আহ্বান যেটি সে রাষ্ট্রভাষা বাংলা করেছেন এই দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য, যাতে মানুষ দুবেলা পেট ভরে ভাত খেতে পারে, তার সেই স্বপ্ন বাস্তবায়িত হলে আজকে তার আত্মার তৃপ্তি পাবে। পাকিস্তানের সামরিক বাহিনী এ দেশে নিরস্ত্র মানুষের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার ঘোষণায় বলা হয়েছিল, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় আন্তর্জাতিক না হওয়া পর্যন্ত আপনাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর এই ঘোষণা পরাধীন বাঙালি জাতির জন্য ছিল এক অনিবার্য আহ্বান। এই বিষয়ে আপনার মতামত কি? 25শে মার্চে যে ঘোষণা করেছে দেশকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য সকল মানুষকে আহ্বান করেছে যাতে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। সেটি তো বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে বলেছেন, 25শে মার্চে বলেছেন
যে যখন হামলা হলো, পিলখানায় হামলা হলো, ঢাকায় হামলা হলো, বিভিন্ন ছাত্র জনতা দলের শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো 25 মার্চের করে, রাতে ঢাকাতে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো। বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী যারা ছিলেন, সেই সন্তোষ গুপ্ত থেকে শুরু করে আরো অনেক অনেক মুক্তিযোদ্ধা যারা এই দেশের কর্ণধার ছিলেন, সেই গুণীজনদেরকেও তারা রেহাই দেয়নি, পাক হানাদার বাহিনী এবং রাজাকার। 1971 সালের 23শে মার্চ ছিল পাকিস্তান দিবস। বঙ্গবন্ধুর নির্দেশে এই দিন দেশের সরকারি বেসরকারি সকল অফিস ও বাসভবন পাকিস্তানের পতাকার বদলে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। ধানমন্ডি 32 নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং ছাত্র জনতার মার্চ পাস্টে সালাম গ্রহণ করেন। নিজ গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুর প্রেসিডেন্ট প্রাসাদে ইয়াহিয়া খানের সাথে আলোচনা করতে চান। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধুর এই দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে কতখানি আন্দোলিত করছে? স্বাধীনতার দ্বারা উনি চিন্তা করলেন যে এখন সময় এসেছে, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। বঙ্গবন্ধু সেই তার ধানমন্ডি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন। করার পরে সে গাড়িতে করে জাতীয় পতাকা বহন করে ইয়াহিয়ার সাথে দেখা করতে গেলেন যে দেশ আর স্বাধীন বাংলাদেশে এই জাতীয় পতাকা, এই পতাকাই আমাদের সীমাবদ্ধ থাকবে। বঙ্গবন্ধু সেদিন সেই বার্তাটি দিয়েছিলেন বাংলাদেশের 7.5 কোটি মানুষের জন্য, এবং তার সেই উদ্যম, সেই সাহস, ভূমিকা তখন তার যারা সহকর্মী ছিলেন তখন আমরা দেখেছি তারা তার সাথে ছিলেন। বিশেষ করে আমি উল্লেখ করব তৎকালীন সময় ডক্টর কামাল হোসেন এবং আমাদের গোলার যিনি ছিলেন সেই আমাদের তোফায়েল আহমেদ সাহেব, আমি দেখেছি কামরুজ্জামান মানসুর আহমেদ, তাজউদ্দিন সাহেব এবং আরো অনেক নেতাদেরকে আমি দেখেছি। তখন তারা কিভাবে বঙ্গবন্ধুর সাথে সহযোগিতা করেছিলেন। বঙ্গবন্ধু একাই ছিল একমাত্র ব্যক্তি যিনি এই জাতীয় পতাকা ধানমন্ডিতে উড়িয়ে তিনি পতাকা গাড়িতে বহন করে তিনি চলে গেছেন সেই ইয়াহিয়ার সাথে দেখা করতেন। এটি একটি বিশাল বাংলাদেশের মানুষের জন্য চাওয়া পাওয়া এবং মানুষকে উজ্জীবিত করার একটি প্রেরণা ছিল। এই ছিল আপনার জন্য প্রশ্ন। আমাদের প্রশ্ন শেষ। এত কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাবা যে এই দেশের জন্য রক্ত দিয়ে গেছেন, জাতির জনক বঙ্গবন্ধু তাকে যে সম্মান দিয়ে গেছেন, তাকে শহীদ পরিবেশ হিসেবে যে সার্টিফিকেট দিয়ে গেছেন, এটি যেন এই সরকার যথাযথভাবে মেনে নিয়ে আমার এই পরিবারকে আমরা আজ পর্যন্ত সেই সহযোগিতা পাইনি, সেটি যাতে পাই এবং গেজেটভুক্ত বেলায় অন্তর্ভুক্ত হয়, এটির ব্যাপারে আপনাদের দোয়া সুযোগ করলেন। এবং সরকার প্রধানকেও বলবো যে আমার বাবাকে যারা গেজেটভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়। এবং আমরা আজকে স্বাধীনতার 48 বছর পরেও 48টি টাকা পাইনি, কিন্তু বঙ্গবন্ধু আমাদের নিয়ে গেছিলেন তার সেই সমাজে তার সেই সার্টিফিকেট উনি বলে গেছেন দেশ পূর্ণ ঘটনারে আপনারা আরো পাবেন, কিন্তু পরবর্তীকালে সেই বাস্তবতা আমরা পাইনি। তাই প্রধানমন্ত্রী জননেত্রী সেখানে অনুরোধ, আমরা ইতিমধ্যে সিলেক্টেড হয়ে গেছি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে, আমরা যাতে সেই সুবিধাটি পাই সেটি সরকারের কাছে আমার দাবি হইল। আমার কাছে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমার এই পরিবার অসহায় পরিবার, আমার বাবা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে গেছে। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, সাবেক